কেজি বাচ্চা পেয়েছি, আমি 2 কেজি মাল দিয়ে রেখেছি, তাহলে এরকম হয়ে যাবে। তার মানে এই অবস্থাটাকে কোথায় আনতে হবে? এই অবস্থায়। এই অবস্থাকে এই অবস্থায় আনার জন্য তাহলে আর কতটা বাটখারা দিলে দুদিক সমান হবে, সেইটাই কিন্তু তোমার এইটা একদম না, সেটা হচ্ছে এই পার্টটা, সমন্বয় সাধনকারী মূল্য। কারণ এই পার্টটাই তোমাকে কিন্তু ওই দাঁড়িপাল্লার কাজ করছে। তার মানে একটা দিক শূন্য হয়ে যাচ্ছে, আর একটা দিক 300, মানে আমি এখানে 300 দিয়ে দেখো দাঁড়িপাল্লার কাজ করেছি। কেন না, আমি দেখেছি স্বয়ংভূত প্রাপ্তিতে গ্যাপ কতটা না 22, স্বয়ংভূত প্রদান কত করেছি না 2500। তাহলে আমার ওই দেশ আমার কাছে পাবে কত টাকা? 300 টাকা। ধরো আমি একটা বাজারে বেরিয়েছি, তোমার কাছ থেকে আমি 500 টাকা নিয়েছি, আমি 200 টাকা মিটিয়ে দিয়েছি, তাহলে 300 টাকা আমাকে মেটাতেই হবে। যতক্ষণ না মেটাচ্ছি খাতায় কলমে কিন্তু আমি দরকার হলে অন্যের কাছ থেকে নিয়েও তোমাকে মেটানোর কথা ভাবতে পারি। দেখো আমরা বাস্তবে যেমনভাবে চালাই, দেশের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। দেশের ক্ষেত্রে কিন্তু দেনা পাওনা সবসময় সমান দেখাতে হবে। কিন্তু একটা সমন্বয় সাধনের জন্য আমি লোন করতে পারি, বা স্বর্ণমুদ্রা বা সোনার আকারেও আমি সেই ঋণটা মেটাতে পারি। তাহলে সেইটা মেটানোর জন্য এদিকটাকে শূন্য করতে হচ্ছে। কেন না, এদিকে 2500 আছে, মানে 300 এর থেকে বেশি আছে। তাহলে আমি যদি এদিকে 300 দিয়ে দেই, কোন দিকে না পাওনার দিকে, মানে পাওনা মানে আমি ধরো লোন নিচ্ছি মানে আমার কাছে টাকাটা এসছে, আমি ওই টাকাটা থেকে যার দেনা তাকে মিটিয়ে দিলাম। তাহলে আমি 300 কোটি টাকা যদি আমার হাতে এসে যায়, সে লোন করেই হোক বা ওর কাছ থেকে লোন করে হোক বা পরে মেটাবো বলেই হোক, 300 কোটি টাকা কিন্তু আমাকে দিতেই হবে। সেটা এই বছরের যে ঘাটতি সেটা আমাকে কোনো না কোনোভাবে মেটাতেই হবে। সে আমি পরের বছরে যে মেটাতে পারি তাদের সঙ্গে কথা বলি, কিন্তু তার মানে এই নয় যে তুমি এই ঘাটতি না মিটিয়ে তুমি চলে যাবে। তাহলে এই দিকে যখন আমি যে ঘাটতিটা আছে সেটা বসালাম, অর্থাৎ সমন্বয় সাধনকারী মূলধন প্রাপ্তি হিসাবে তাকে বসিয়ে দিলাম, এবং অন্যদিকে সমন্বয় সাধনকারী প্রদান হিসাবে শূন্য করে দিলাম, তখন কিন্তু আমার এই খাতায় কলমে যেটা ছিল সেইটা সমান হয়ে গেল। তাই খাতায় কলমে লেনদেন ব্যালেন্স কিন্তু অর্থনীতির ব্যালেন্স শিটের ভাষায় সর্বদাই সমতায় থাকবে, কিন্তু বাস্তবে তারা যে সমান হবে এর কোনো মানে নেই। তারা বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমানও হতে পারে। ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার যে আমার সমন্বয় সাধনের জন্য কেন এই পার্টটাকে দাঁড়িপাল্লা হিসাবে কাজ করছে, কেন তার আগের পার্ট স্বয়ংভূত প্রাপ্তি স্বয়ংভূত প্রদানে আমরা যোগ বিয়োগ করছি। তাহলে 3টে স্টেপ মনে রাখতে হবে। একটা স্টেপে আমাকে কত বেশি কত কম এটা দেখতে হবে। তাহলে যেদিকে বেশি সেই দিককে শূন্য করে, যেদিকে কম সেই পার্ট যতটা বেশি সেই পার্টটা বাম দিকে নিয়ে আসতে হবে বা ডান দিকে নিয়ে যেতে হবে। ধরো আমার যদি এখানে 2500 হতো আর এখানে 2200 হতো, তাহলে কিন্তু এই দিকে তখন হচ্ছে যে 300 আসতো, এদিকে শূন্য আসতো। ব্যালেন্স শিট তোমাকে কিন্তু তুমি পেলেও তোমাকে শূন্য আর করে সমতায় আনতে হবে। তাহলে এই বিষয়টা বোঝা গেল কিনা বলো? তাহলে প্রশ্নটা কি? লেনদেন ব্যালেন্স সর্বদাই সমতায় থাকে, প্রমাণ করো। প্রমাণ করে দিলাম, কমপ্লিট। তাহলে দেখো দুটো উত্তর কিন্তু একই রকম। আবার প্রথম যে প্রশ্নটা পড়েছিলে লেনদেন ব্যালেন্সে কোন কোন খাত থাকে, তার মধ্যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পার্থক্য, সেখানে আবার চলতি খাত মূলধনী খাতে। আসলে আমরা 4টা বিষয়কে কোনো না কোনোভাবে ভেঙে ফেলেছি। আবার চলতি খাত 3টে বিষয় নিয়ে তৈরি, মূলধনী খাত একটা বিষয় নিয়ে তৈরি। 1, 2, 3 নিয়ে হচ্ছে চলতি খাত, আর শুধু 4 নম্বর নিয়ে মূলধনী খাত। চলতি খাতে ঋণাত্মক হতে পারে, আবার মূলধনী খাত ধনাত্মক হতে পারে, আবার চলতি খাত ধনাত্মক হতে পারে, মূলধনী খাত ঋণাত্মক হতে পারে, আবার চলতি খাত মূলধনী খাত দুজনেই ধনাত্মক হতে পারে। এবং ওভারঅল ওদেরকে সামেশান করে আমরা লাস্ট যেটা পাই সেটা হচ্ছে লেনদেন ব্যালেন্স। সেটাই কিন্তু একটা দেশের অর্থনীতির অবস্থা কেমন বা তার স্বাস্থ্য কেমন সেটা বুঝতে সাহায্য করে। ক্লিয়ার না? অসুবিধা আছে? চল।